আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের অনলাইন এডুকেটরস ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা মূলত সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অধ্যায় 2 অর্থনৈতিক ইতিহাস জানার উপায় নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা অলরেডি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করে ফেলছি। সো তোমরা যদি ক্লাসগুলো করে না থাকো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা। সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে। আর এছাড়াও আমাদের বাকি সকল বিষয় নিয়ে ক্লাস নেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা যদি খেয়াল করি, এখানে কি দেখব, প্রথমে কি লেখা, যে শহরের একটি স্কুলের তিনজন শিক্ষার্থী আবিদ, ইলিন ও রেনু ক্লাসের ফাঁকে আলাপ আলোচনায় ইলিন তার বাবার সংগ্রহে থাকা কয়েকটি পুরাতন মুদ্রা বন্ধুদেরকে দেখালো। সকলের চোখ মুখে বিস্ময়। এমন মুদ্রা আগে কখনো তারা দেখেনি। এত কম মূল্যমানের মুদ্রা কি হতে পারে? 1 আনা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 50 পয়সা ইত্যাদি প্রতিটি মুদ্রায় একটি করে লাল সাল লেখা আছে। শিক্ষার্থীদের অনুসন্ধানী মনে কৌশল কৌতূহল বেড়েই চলছে। নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। মুদ্রাগুলো কোন ধাতু দিয়ে তৈরি? মুদ্রাগুলোর মান কম বেশি হয় কেন? মুদ্রায় অঙ্কিত চিহ্ন আর ছবিগুলোর কি ইতিহাস আছে? বাংলা অঞ্চলের মানুষের কবে থেকে মুদ্রা ব্যবহার করা শিখেছে? তোমরা এখানে যদি খেয়াল করো, তোমরা দেখতে পারবো যে অনেকগুলো মুদ্রা দেওয়া আছে। যেমন মনে করো যে তোমার এই যে 1856 সালে ছিল, এটা 1 পাই, 1 পাই লেখা ছিল। এরপরে হচ্ছে কি তোমার 1910 সালে ছিল কি, এই যে 1 আনা। পরে দিয়ে হচ্ছে কি তোমার এখানে কি 1 আনা লেখা ছিল? হ্যাঁ, 1 আনা। পরে দিয়ে হচ্ছে কি তোমার এই যে 1973 সালে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যে তোমার পয়সাটা মুদ্রাটা ছিল, সেটা ছিল কি 50 পয়সা। এরপরে মনে করো যে কি 1974 সালে ছিল কি 10 পয়সা। 1975 সালে এটা বের হয়েছে, সেটা হচ্ছে কি 5 পয়সা। 2012 সালে এটা বের হয়েছে কি 5 টাকা। এটা কিন্তু সাধারণত আমরা এখনো ব্যবহার করে থাকি, তাই না? সেগুলো হচ্ছে কি মুদ্রার ইতিহাস আর কি কিছু। তো ব্রিটিশ বাংলা কি লিখছে, ব্রিটিশ বাংলা প্রদেশ ও বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুদ্রা চালু ছিল। এইসব এগুলো আর কি, এগুলা। তো এরপরে দেখো, আমরা দেখি কি লেখা আছে, যে শিক্ষার্থীরা এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজেছে। আহ ক্লাসে প্রবেশ করলেন প্রতিবারের মতোই খুশি আপা। তো মুদ্রাগুলো দেখে তিনি জানালেন সেগুলো ব্রিটিশ বাংলা প্রদেশ এবং স্বাধীন বাংলাদেশে প্রকাশিত কয়েকটা ধাতব মুদ্রা। 4 জানুয়ারি 1973 সাল থেকে স্বাধীন বাংলাদেশে ধাতব মুদ্রা চালু হয়েছে। তারও আগে যখন ব্রিটিশ বাংলা প্রদেশ গড়ে তোলা হয়েছিল, তখনকার সময়ও কয়েকটা মুদ্রা আপা চিহ্নিত করলেন। ইতিহাসবিদ বি.এন. মুখার্জি মুদ্রা নিয়ে অনেকগুলো বই রচনা করেছেন। সেই বই থেকে সংগৃহীত কিছু চিত্র দেখে খুশি আপা বললেন, এগুলো বাংলা অঞ্চলের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত প্রাচীন মুদ্রা। এগুলো নানা ধাতু দিয়ে তৈরি, তামা, রূপা, স্বর্ণ ইত্যাদি। এগুলো রয়েছে নানান নাম, ছাঁচে ঢালা তাম্র মুদ্রা, পরে হচ্ছে কি ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, শশাঙ্কের স্বর্ণ মুদ্রা, গুপ্ত অনুকরণ মুদ্রা, হরিকেল ইত্যাদি মুদ্রা। এগুলো ধারাবাহিকতায় রাজা বাদশাহগণ মুদ্রা প্রকাশ করেছে নিয়মিত। প্রথম দিককার মুদ্রায় কোনো অক্ষর বা লেখা থাকতো না, থাকতো কিছু কি চিহ্ন। মুদ্রাগুলো ছিল কি এবড়ো হবে। ধীরে ধীরে মুদ্রার আকার, আকৃতি, প্রকৃতি, ওজন ইত্যাদি নির্ধারিত করা হয়েছে। তা আমরা কি দেখতেছি, মূলত কি দেখতেছি এখানে, মূলত কি দেখো কি কি আছে? ধাতু কি তামার আছে, রূপার হয়, আর স্বর্ণের মুদ্রা হয়। নানা ধরনের নাম আছে এইসব মুদ্রার, কি কি? ছাঁচে ঢালা তাম্র মুদ্রা, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পরে শশাঙ্কের স্বর্ণ মুদ্রা, গুপ্ত অনুকরণ মুদ্রা, এরকম আর কি বিভিন্ন নামও আছে এগুলার। So, এই যে মূলত যে ধাতু যে ধারা তৈরি আমাদের এই মুদ্রাগুলো, যেমন ধরো তামা, রূপা, স্বর্ণ, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। বুঝতে পারছো? তো এগুলো কিন্তু ঠিক মতো পড়বা। এরপরে যদি আমরা আগাই, কি কি বলছে, প্রথমে কিন্তু কোনো অক্ষর বা মুদ্রা থাকতো না, মানে মুদ্রার নাম টাম লেখা থাকতো না, মুদ্রাগুলো ছিল এবড়ো থেবড়ো। পরবর্তীতে যাওয়ার পরে এগুলো কি আকার আকৃতি এগুলো ঠিক করে দিয়েছেন। মুদ্রা জারি করে রাজা বাদশাহগণ নিজেদের ক্ষমতা ও সার্বভৌমত্ব প্রকাশ ও প্রচার করতেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় মুদ্রা এক অপরিহার্য উপাদান। আদিকালে মানুষ আহ বিনিময় প্রথার মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো সারতেন। পারস্পরিক আদান প্রদান প্রক্রিয়ার মাধ্যমে একটি পণ্যের বিনিময়ে অন্য একটা পণ্য গ্রহণ করতেন। কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম যত বাড়ছে, ততই কমেছে পণ্য বা যে কোনো সামগ্রী বিনিময়ের প্রথা। প্রয়োজন হয়েছে সহজে বহনযোগ্য ও বিনিময়যোগ্য কোনো মাধ্যম। মুদ্রার উদ্ভব মূলত এভাবেই। প্রথম দিকে মুদ্রা হিসাবে পাথর কুড়ি
ও গুটি ব্যবহার করা হয়। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে প্রথম দিকে মুদ্রা হিসাবে পাথর কুড়ি ও গুটি ব্যবহার করা হয়, তারপর আসে বিভিন্ন ধরনের ধাতুতে তৈরি, যেমন তামা, সোনা, রূপা। সাধারণত পূর্বার্ধ 6 শতক গ্রিসে প্রথম ধাতব মুদ্রা ব্যবহারের তথ্য পাওয়া যায়। চীনে সাধারণ অব্দ কত 7 শতক, ঠিক আছে, 7 শতকে প্রথম বারের মতন কাগজের মুদ্রার প্রচলন হয়েছিল। তারপর ব্যাপকভাবে অর্থনীতির কলেবর বৃদ্ধির সাথে পাওয়ার বৃদ্ধি পাওয়ায় এই কাগজে মুদ্রার ধরন ও প্রকার নানা রকম ভাবে তারতম্য হয়েছে। খুশি আপার কথা গভীরভাবে মনোযোগ দিয়ে মুগ্ধ হয়ে শুনছিল আবিদ, ইলিন ও চিত্রালী চাকমা সহ অনেকে। ওদের কল্পনায় এমন ইতিহাসের জগৎ আরো বিশাল। পাহাড়ি এলাকায় বসবাসকারী চিত্রালী প্রায়শই বড় বড় পাহাড় আর পাহাড়ের প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকে, নানা গল্প শুনে। তারপরে হচ্ছে কি তোমার বলে তাদের এলাকায় বিখ্যাত জুম চাষের কথা। আমরা কি বুঝতে পারলাম পাহাড়ে কি কি আছে, পাহাড়ি এলাকায় জুম চাষ হয়। আবার সিলেটের আবিদ ওদেরকে ছোট ছোট টিলার মধ্য দিয়ে বয়ে চলা সবুজ ঘেরা চা বাগানে গল্প বলে। দূর দূরান্ত, দূর দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা বড় বড় পাহাড়, বলেছে কি পাহাড় বেয়ে নেমে আসে ঝর্ণা, বর্ষাকালের ঢল, কত গল্পই না চিত্রালী চাকমা আর আবিদের। এই ঢল আহ, থেকে হয় বন্যা, বন্যায় ভেসে যাওয়া জনপদ আর বিপর্যস্ত মানুষের কথা তারা অনেকবার শুনেছে। বাবার সাথে ইলিন ঘুরেছে বাংলার দক্ষিণাংশের অনেক স্থানে। সে দেখেছে কিভাবে সমভূমির মধ্য দিয়ে এগিয়ে রেখে চলেছে অনেক নদ নদী। ছোট ছোট নৌকা করে জেলেদের মাছ ধরতে দেখেছে, নদী পানির সেচে ফসল হতে দেখেছে। এরকম নানাবিধ অর্থনৈতিক কাজকর্মের কথা শিক্ষার্থীরা ভাবতে থাকে। ইতিহাসে এমন অর্থনৈতিক কাজকর্মের ভিত্তির উপরেই দাঁড়িয়ে থাকা আঞ্চলিক ভিন্নতা, বৈচিত্র্য আর ভাষা, ধর্ম, সংস্কৃতি ও আবার রাজনৈতিক পার্থক্য। বাংলা অঞ্চলে ভূ-প্রকৃতির নানান বৈচিত্র্য যেভাবে অর্থনৈতিক কাজকর্মের ধরন ও প্রকৃতি নির্ধারণ করেছে, অনুসন্ধানের মাধ্যমে তা জানতে শিক্ষার্থীরা এখন উদ্গ্রীব। মানুষের অর্থনৈতিক কাজকর্মের আকার বৃদ্ধি এবং সেই কারণে প্রাকৃতিক সম্পদ ও প্রকৃতির ব্যবহার সম্পর্কে জানতেও তার আগ্রহী। শিয়াপা সবাইকে অনুপ্রাণিত করলেন। তিনি বললেন, ইতিহাসের পরিসর অনেক বড়। আবার মানুষের জীবনে ঘটে যাওয়া সকল অতীত ঘটনা এক সূত্রে গাঁথা থাকলেও এটিকে দেখার ও বুঝার দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে। যেমন মানুষের ইতিহাসের প্রায় সকল ঘটনার সাথে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উপাদানের উপস্থিতি থাকে। ইতিহাসে সবচাইতে বেশি প্রভাব রাখে ভূপ্রকৃতিক ভূপ্রাকৃতিক স্থান আর অর্থনৈতিক উপাদান। এই দুটি উপাদানের ভিত্তিতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উপাদানের প্রকৃতি নির্ধারিত হয়। ষষ্ঠ শ্রেণীতে ইতিহাসে ভূগোলের বিষয় ভূমিকা সম্পর্কে আমরা জেনেছি। এবার জানবো অর্থনৈতিক কাজকর্মের কারণে ইতিহাসের পথ ধরে মানুষ পৃথিবীব্যাপী ছুটে বেরিয়েছে, যাযাবর জীবন অতিবাহিত করেছে, নতুন নতুন ভূখণ্ডে বসতি গড়ে তুলেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অঞ্চলের শাসক শ্রেণী বড় বড় রাজ্য গড়ে তুলেছে, সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বহিরাগত শক্তি উপনিবেশ গড়ে তুলেছে, সম্পদ দখল করেছে, সম্পদের অসম বন্টন করেছে। সমাজ, সভ্যতা, সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে নানাভাবে ভূমিকা রেখেছে। ব্যবসা বাণিজ্য আর সম্পদ ভোগ দখলে এক পর্যায়ে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সূচনাতেও রয়েছে কি তাদের ভূমিকা। আচ্ছা, এখন লেখা কি একটা ছকের মধ্যে আমরা দেখতে পারতেছি কি লেখা, যে সহজ পাঠ অর্থনৈতিক ইতিহাসটা বলতে আসলে কাকে বলে আর কি। প্রগতিশীল কালের থেকে মানব বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্থানের ভূমিকা, স্থানের ভূমির বৈশিষ্ট্য, মাটি, পরে দিয়ে হচ্ছে কি মাটির উর্বরতা, তারপর হচ্ছে কি জলবায়ু, পানির প্রাচুর্যতা এবং উদ্ভিদ ও প্রাণী সম্পদের প্রাচুর্য ব্যাপক প্রভাব বিস্তার করেছে। আদিকাল থেকেই মানুষ বেঁচে থাকার জন্য বসবাসের সর্বাপেক্ষা উপযোগী অঞ্চলগুলো খুঁজে বের করতে চেয়েছে। এই ভূমিকে ব্যবহার করে মানুষের তাদের বসতি, কৃষি এবং শিল্প গড়ে তুলেছে। ভৌগোলিক পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুকূল সুযোগের ফলে মানব বসতি গড়ে উঠেছিল। মানব ইতিহাসের আদি পর্বে সকল ঘটনার সাথে অর্থনৈতিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত। অর্থনৈতিক ইতিহাস মূলত আহ অর্থনৈতিক ইতিহাস মূলত ইতিহাসের এমন একটি শাখা যেখানে অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড
পুনর্গঠনের পাশাপাশি অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে ইতিহাসকে দেখা যায়। অর্থনৈতিক ইতিহাস মানুষের অতীতকালের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের নানান দিক পরিবর্তন এবং রূপান্তরের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনও অর্থনীতি কিভাবে ভূমিকা রাখে পালন করে সে বিষয়ে কিন্তু অর্থনৈতিক ইতিহাসেই আলোচনা করা হয়। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে এখানে একটা ছক চলে আসছে। সো এই ছকটা আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে করব। আজকে আমরা এতটুকুই রাখতেছি আমাদের ক্লাসটা। আশা করি তোমরা এই ক্লাসটা করে অনেক কিছু শিখতে পারছো। যদি কোনো কিছু এখনো শিখতে বা একটু বুঝতে সমস্যা, তোমরা চাইলে একটু পিছনে যেয়ে আবার ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমরা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আর তোমরা এটাও কমেন্ট করে জানাবা তোমরা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের ক্লাসগুলো করতেছো, যাতে করে আমরাও জানতে পারি সেটা। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিও ভালো লাগলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমরা নতুন ভিডিও আনলে সবার আগে সেই ভিডিওটা তুমি জানতে পারো। তো দেখা হয় পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।